কবিতা মুছল ফেসবুক শীর্ষক আলোচনায় আমি অতনু রয়েছি আপনাদের সঙ্গে। একটি কবিতা ফেসবুকে পোস্ট হয়েছিল জানিয়ে এক সপ্তাহ ধরে তোলপাড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, এবং অবশেষে শ্রীজাতর লেখা সেই কবিতা অভিশাপ, যার নাম, সেই অভিশাপ মুছে দিল ফেসবুক। গত রবিবার এই কবিতাটি পোস্ট করার পর থেকেই ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ ওঠে। বিতর্ক, পাল্টা বিতর্ক, তোলপাড় পড়ে যায় নেটিজেনদের মধ্যে, এবং কবির বিরুদ্ধে এফআইআর হয় শিলিগুড়িতে, রুজু হয় জামিন অযোগ্য ধারায় মামলা। এই প্রথম নয়, ১.৫-২ বছর আগে বাংলাদেশে ব্লগার খুন নিয়ে কবিতা লেখার পর কিছুদিনের জন্য সাসপেন্ড করেছিল ফেসবুক, ডিলিট করা হয়েছিল কবিতা। ফের একই ঘটনা, এবার কোপের মুখে শ্রীজাতর কবিতা অভিশাপ। ফেসবুকের দাবি এই কবিতা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে, তাই বিতর্ক বন্ধ করতে শ্রীজাতর কবিতা মুছে দিল ফেসবুক। ১৯শে মার্চ ২০১৭ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের নাম ঘোষণার পরই শুরু হয় বিতর্ক। সেই ঝড় ধাক্কা দেয় সোশ্যাল মিডিয়ায়। অভিশাপ লিখে ফেসবুকে পোস্ট করেন শ্রীজাত। যদিও কবিতাটি কখনোই সরাসরি যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে লেখা হয়নি, তবু কবিতাটি পোস্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিতর্ক তৈরি হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত ও সোশ্যাল সাইটে হিংসা ছড়ানোর অভিযোগ ওঠে কবির বিরুদ্ধে। দুটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয় শিলিগুড়ির সাইবার সেলে। কবিতার শেষ দুটি লাইন নিয়ে আপত্তি জানায় হিন্দু সংহতি নামের সংগঠন। শ্রীজাতর অভিযোগ, এরপরই শুরু হয় আক্রমণ। সোশ্যাল সাইটে ফতোয়া, ফেসবুক পেজে প্রায় ১০,০০০ কমেন্ট, যার মধ্যে ৯৯% অশ্লীল, অবমাননাকর, কটূক্তি। সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে সরাসরি প্রাণনাশের হুমকি। কবিকে ত্রিশূল বিদ্ধ করলে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা ফেসবুকে, সঙ্গে হুমকি ফোন। ২৩শে মার্চ লালবাজারের সাইবার সেলে অভিযোগ জানান শ্রীজাত। তার অভিযোগের ভিত্তিতে রুজু হয় মামলা। কবির নিরাপত্তায় মোতায়েন করা হয় এক পুলিশ কর্মীকে। ২৪শে মার্চ এরপরই পেজ থেকে অভিশাপ মুছে দেয় ফেসবুক। ২০১৬-র ১৯শে নভেম্বর ফেসবুকের স্ট্যান্ডার্ড সার্ভিস টার্মসেই বলা আছে, সাধারণ মানুষের ক্ষোভ বা রোষের কারণ ঘটলে যে কোনো পোস্ট কারো অনুমতি ছাড়াই মুছে দিতে পারে ফেসবুক। শ্রীজাতর বক্তব্য, তিনি কবিতা ডিলিট করেননি। নিজের অবস্থানে অনড় কবির বক্তব্য, মৌলবাদের কোনো ধর্ম হয় না। ২০১৭ সালে আসলে আমাদের কত কি করার আছে, কত কিছু হয়নি দেশে, কত পরিকাঠামো এখনও অসম্পূর্ণ পড়ে রয়েছে। আর আমরা একটা কবিতার চুলচেরা বিশ্লেষণ নিয়ে সেটা কোনো ধর্মীয় অনুভূতিকে আঘাত করলো কিনা সেটা নিয়ে আমরা মামলা করতে বসেছি। তো সভ্যতা যে পিছিয়ে চলছে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। কবির নিজের ধারণা সভ্যতা পিছিয়ে চলেছে, আদৌ কি তাই? অন্তত বিতর্কের অবকাশ রাখবেই। তার কারণ, এক সপ্তাহ ধরে যে কবিতা নিয়ে চর্চা হলো, চুলচেরা বিশ্লেষণ হলো, এই সব কিছুর শেষে কি হলো? এই সব কিছুর শেষে সেই কবিতাটি যাতে আর কেউ কখনো পড়তে না পারেন এরকম একটা বন্দোবস্ত হলো। পাশাপাশি কবির জন্য একজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হলো, কারণ কবির প্রাণনাশের হুমকি রয়েছে কবির বিরুদ্ধে। এসব নিয়েই আমাদের আলোচনা। একবার দেখে নেবো এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও কারা রয়েছেন। আমার ঠিক বাঁদিকেই রয়েছেন বাণীব্রত চট্টোপাধ্যায়, RSS এর। তার ঠিক পরেই রয়েছেন সাইবার আইন ও অপরাধ বিশেষজ্ঞ সৌম্যজিৎ রাহা, রয়েছেন কবি অধ্যাপক অংশুমান কর, রয়েছেন দর্শনের অধ্যাপক শামীম আহমেদ। প্রথমে আমি একটু বাণীব্রত বাবুর কাছে জানতে চাইবো। বাণীব্রত বাবু, এবার আশা করি আপনারা খুশি, কারণ অভিশাপ নামের যে কবিতাটি ফেসবুকে পোস্ট হয়েছিল সেই কবিতাটি এখন আর কেউ পড়তে পারবেন না, বা তার সঙ্গে যা কমেন্ট, যা যা লিঙ্ক রয়েছে সব ডিলিট করে দেওয়া হয়েছে। এই কবিতাটা লেখা হওয়ার থেকেই খুশি হওয়ার মতো কোনো কারণ ঘটেছে বলে আমার মনে হয় না। লেখা মুছে দেওয়া হয়েছে, ফেসবুক মনে করেছে তারা মুছে দিয়েছে, কিন্তু এই লেখাটার জন্য যে অনর্থক বা নিরর্থক বলা যায়, মানুষের ভাবাবেগ আঘাত পেয়েছে, সেটা কোনো প্রয়োজন আমার দৃষ্টিতে ছিল না। উনি বললেন, ওনার উক্তি আমি শুনলাম, ভালো লাগলো যে আমাদের অনেক কিছু করার আছে। তো করার ব্যাপারে ওনারও কিছু দায়িত্ব আছে। এই কবিতাটা নিয়ে প্রত্যেকের মাথা ব্যথা কেন, এটার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গুরুত্বহীন বিষয়টা নিয়ে ওনার কেন এত মাথা ব্যথা শুরু হয়ে গেছিল, সেটা যদি জানা যেত বড় ভালো হতো। কোন গুরুত্বহীন বিষয়টি? উনি যে বিষয় নিয়ে কবিতা লিখেছেন, ত্রিশূলের সঙ্গে আর যৌনতার একটি সম্পর্ক, কন্ডমের সম্পর্ক লিখে উনি কি প্রমাণ করতে চেয়েছেন সেটা উনি বলতে পারবেন। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের বিষয় আছে, দেশ এগিয়ে চলেছে, আমাদের অনেক সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে লিখলে ভালো হতো। উনি এই বিষয় নিয়ে যখন বেছে নিয়েছেন, মানুষ এই বিষয় নিয়ে তার রিয়াকশান দিচ্ছে। কেউ কেউ হয়তো সীমা অতিক্রম করছে, লঙ্ঘন করছে। যারা লঙ্ঘন করছে তাদেরকে সমর্থন করার কিছু নেই, করার কোনো কারণ নেই। ভারতবর্ষের আইন আছে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
কিন্তু উনি যেটা লঙ্ঘন খুব করেছেন সংক্ষেপে একটু সে জেনে নিই বিষয়ে মানিকব্রত বাবু, তার মানে গাছ, ফুল, পাখি, পাথর, চাঁদ এসব নিয়ে লিখলে বোধহয় সমস্যা হতো না, ত্রিশূল নিয়ে লেখা হয়েছে এখানে সমস্যা, না, এটা উনি না লিখলেই পারতেন। না, বিষয়টা ওটা নয়। উনি একটা কথা বললেন যে এই কবিতাটা নিয়ে এত মাথা ব্যথা কেন। মাথা ব্যথা শুধু এই কবিতাটা নিয়ে অন্যের নয়, কবিতাটার বিষয় নিয়ে ওনারও মাথা ব্যথা হয়েছিল, তাই মাথা ব্যথার কারণ আছে। কারণটা উনি এখন হঠাৎ বলছেন যে এই মাথা ব্যথা কেন শুরু হলো আমি বুঝতে পারছি না। অনেক কিছু আমি তার রিয়াকশন হিসেবে বললাম যে এত বিষয় আছে, বিষয় নিয়ে হঠাৎ উনি সমস্ত ছেড়ে কবিতায় যখন লিখলেন, মানুষ তো সেই নিয়ে রিয়াক্ট করবে। তারা নিশ্চয়ই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বিষয় হলে সেখানে রিয়াক্ট করতো। এই বিষয় নিয়ে রিয়াকশন যারা করছেন, তার মধ্যে যারা সীমা লঙ্ঘন করছেন, তাদেরকে সমর্থন করার কোনো কারণই নেই, কিন্তু প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে। বাণীব্রত বাবু, আপনি বললেন যে ফেসবুক মনে করেছে, তাই ফেসবুক এই কবিতাটি ডিলিট করে দিয়েছে। সৌম্যজিৎ বাবু রয়েছেন, একটু জেনে নিই সৌম্যজিৎ বাবুর কাছে। সৌম্যজিৎ বাবু, ফেসবুক নিজে থেকে নিশ্চয়ই নজরদারি করে সব লেখা বা সব ছবি বা সব কার্টুন বা সব পোস্ট, এগুলো নিজেরা নিশ্চয়ই নজরদারি করে না, তাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ থাকে বা বহু মানুষ হয়তো অভিযোগ করেছে। ঠিক কোন হিসেবে, কোন নীতিতে একটা পোস্ট ডিলিট হয় অন্তত এক্ষেত্রে? দেখুন, ফেসবুকের নিজস্ব কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ডস আছে, সেখানে তাদের রুল আছে। প্লাস গত বছর 31শে মেতে ফেসবুক, টুইটার, গুগল সমস্ত কিছু একটা ইউরোপিয়ান ইউনিয়ন কোড অফ কন্ডাক্টে তারা হচ্ছে নিজেদেরকে তার মধ্যে আছে। এবং এই জায়গায় যখন কোনো একটা কমপ্লেন ফেসবুকের কাছে যায়, ফেসবুক তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডস যখন যে রুলস আছে সেগুলো একটা কমপ্লেন, হ্যাঁ, যদি প্রথম কথা হচ্ছে কমপ্লেন্টার ভিত্তিতে তারা দেখবে কমিউনিটি স্ট্যান্ডার্ডসের রুল ভায়োলেট করছে কিনা। এবং সাথে সাথে সবথেকে ইম্পর্টেন্ট, অনেক সময় গভর্নমেন্ট এজেন্সি থেকেও হচ্ছে এই ধরনের কমপ্লেন যখনই হয়, তারা কিন্তু সেই দেশের বা সেই কনসার্ন জায়গাকার লোকাল লসটাও একটুখানি দেখে নেন। তখন লোকাল ল এবং তাদের কমিউনিটি অনেক সময় অনেক কন্টেন্ট থাকে যেগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডসের বিরোধী নয়, কিন্তু হয়তো লোকাল লগুলো সেই ক্ষেত্রে হচ্ছে যদি থাকে যে উইচ ইজ এগেইনস্ট সাচ পোস্ট, তখন কিন্তু ফেসবুক হচ্ছে সেই পোস্টগুলোকে ডিলিট করে দেয়। কিন্তু এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, সেটা তো দেশ, মানে কান্ট্রি টু কান্ট্রি, এক দেশ থেকে আরেক দেশে। ফেসবুকের নিজস্ব কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ডস আছে, এটার বাদ দিয়ে হচ্ছে এই ক্ষেত্রে পোস্টগুলোর ক্ষেত্রে এই ধরনের লোকাল লসগুলো অবশ্যই কনসিডার করে এবং একটি লিগ্যাল ওপিনিয়ন অবভিয়াসলি তারা নেয়। সেটাও দেখবেন তাদের যেসব কমিউনিটি স্ট্যান্ডার্ডসের রুলস আছে সেখানে ক্যাটাগরিক্যালি লেখা আছে যে তারা কিন্তু লিগ্যাল ওপিনিয়ন নেয় রিগার্ডিং দ্য লোকাল লস অলসো। কারণ সারা পৃথিবীর সমস্ত ল নিয়ে কমিউনিটি স্ট্যান্ডার্ডস যদি তারা বানাতে চায়, সেটা কভার করা সম্ভব নয়, এটা হিউজ আইন হবে, কারণ দেশ টু দেশ ভ্যারি করে স্ট্যান্ডার্ডস। আজকে আমার কাছে যেটা অবসিনিটি হতে পারে, সেটা অপর একটি দেশে হচ্ছে অবসিনিটি নাও হতে পারে। তো আইন তো সেভাবে বানানো হয়েছে, দেশ, জাতি, ধর্ম, বিশেষ সমস্ত কিছু মাথায় রেখে হচ্ছে করা। তো এই জায়গাতে হচ্ছে অবভিয়াসলি কমপ্লেন্স, মাল্টিপল কমপ্লেন্স যেভাবে হোক যদি হচ্ছে তার ওখানে পড়ে থাকে, সঙ্গে সঙ্গে তারা লিগালি রিভিউ করে লোকাল লটাও তারা হচ্ছে চেক করে নেয়। সেক্ষেত্রে হচ্ছে আজকে অনেক সময় হতে পারে যে ইনভেস্টিগেটিং এজেন্সি অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এই ধরনের ক্ষেত্রে হচ্ছে ফেসবুক বা টুইটারে তাদের কাছে সরাসরি হচ্ছে কমপ্লেন্টের করে রিকোয়েস্ট পাঠায় হচ্ছে ডিলিশনে। সেই ক্ষেত্রে ইনভেস্টিগেটিং এজেন্সি রিকোয়েস্টের উপর লোকাল ল কনসিডার করার পরেও ফেসবুক, টুইটার থেকে সেগুলো ডিলিশন হয়। সেইগুলো সবসময় তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক ফ্লেক্সিবল, কিন্তু লোকাল লসটাও সেখানে আসে, তাদের লিগ্যাল টিম যেটা আছে সেখান থেকে তারা ওপিনিয়ন নিয়ে এটা করে। অংশুমান দা, এই ফেসবুক যখন এটাকে ডিলিট করে দিচ্ছে বা পোস্টটাকে উড়িয়ে দিচ্ছে, তখন ফেসবুক এটাকে হেট স্পিচ হিসেবে ধরছে। একজন কবি একটা কবিতা লিখেছেন, সেটা তার মনে হয়েছে তিনি লিখেছেন, একজন মনে হয়েছে তার এই কবিতাটা পছন্দ হয়নি, তিনিও কবিকে তার মতো করে যথেচ্ছ গালাগাল দিয়েছেন, অশ্লীল ভাষা ব্যবহার করেছেন, কেউ কেউ বলেছেন যে ত্রিশূল বিদ্ধ করতে পারলে 5 লাখ টাকা দেওয়া হবে। সেগুলো কোনো হেট স্পিচ নয়, এটা হেট স্পিচ হয়ে গেল। কিভাবে দেখছেন? এটাই খুব আশ্চর্য লাগছে যে যদি ধরে নিই তর্কের খাতিরে যেটি হেড স্পিচ, তাহলে ওর বিরুদ্ধে যে সমস্ত পোস্টগুলো করা হয়েছে, যে নোংরা ভাষায় একটি পোস্ট, একটি কবিতা লেখা হয়েছে, সেটি আদৌ কবিতা নয়, এবং সেখানে ওর পরিবারের মানুষজন, ওর বাবা, ওর মা, ওর স্ত্রী, এদের প্রত্যেককে নিয়ে অত্যন্ত কুরুচিকর নোংরা ভাষায় কিছু কথা লেখা হয়েছে। সেগুলোর বিরুদ্ধে আমি জানি না এখনও পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষ তো কোনো ব্যবস্থা নেননি এখনও পর্যন্ত। তো এবং দ্বিতীয় আরেকটি কথা আমি বলতে চাই যে শ্রীজাত যেটি লিখেছে সেটি কিন্তু একটি কবিতা। এবার সেই কবিতার সঙ্গে আমি সহমত হতে পারি, বিরুদ্ধ মত হতে পারি। আমি অস্বীকার করছি না যে সেই কবিতাটি অনেকের ভালো নাই লাগতে পারে, একেবারেই ভালো না লাগতে পারে। আমি বলছি না যে না প্রত্যেকের এই কবিতাটি ভালো লাগতে হবে, কিন্তু যেটা মূল প্রশ্ন যে সেটিকে কি আমি একটি হেট স্পিচ এই তকমা দিতে পারি?
মানে আমি জানি না এটা আমি মানে ওই সাইবার ক্রাইম বিশেষজ্ঞ নই, যে হেড স্পিচ এই শব্দটা যখন ব্যবহার করা হচ্ছে, স্পিচ যা আপনি বললেন, স্পিচের আওতায় কি কবিতাকে সেইভাবে আমরা অন্তর্ভুক্ত করতে পারি? তার কারণ কবিতায় এমন কিছু শব্দ থাকে যার যে শব্দগুলোকে যদি আমরা মানে তাৎক্ষণিক, যাকে আমরা বলি সারফেস লেভেল, সেই অর্থে আমরা বিচার করতে শুরু করি, তাহলে কিন্তু কবিতার প্রতি এবং কবির প্রতি সুবিচার করা হয় না। কিছু শব্দ ব্যবহৃত হয় যার অন্য একটা দোতনা থাকতে পারে। আমি জানি না যে মানে কবিতাকে আদৌ হেড স্পিচ এই শব্দবন্ধের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে কিনা, আমি সেটা সত্যিই জানি না, কারণ আমি সেই বিশেষজ্ঞ আমি নই, সাইবার আইনের বিশেষজ্ঞ আমি নই। কিন্তু আমার নিজের মনে হয়েছে, আমি আবারও বলছি, যে এই কবিতাটির পক্ষে অনেকেই আছেন, অনেকে লাইক করেছেন, বিপক্ষে অনেকে আছেন, অনেকে এর বিরুদ্ধে কথা বলেছেন, অনেকে সভ্যতা এবং ভব্যতার সীমা অতিক্রম করে কথা বলেছেন। কিন্তু বিতর্ক চলতে পারে, তর্ক চলতে পারে। আমি যে কোনো রকমের শিল্পচর্চা, সে কবিতা হোক, শিল্পের অন্য ধারা হোক, তাকে নিষিদ্ধ ঘোষণা করার কিন্তু বিপক্ষে ব্যক্তিগতভাবে। ফেসবুক যেটা করেছেন, তুলে নিচ্ছেন মানে এটি নিষিদ্ধ করে দিচ্ছেন। আমি জানি না, হয়তো তাদের রুলস, নিয়ম, আইন কানুন যেগুলো অন্যরা অনেক ভালো বলতে পারবেন, কিন্তু আমি নিষিদ্ধকরণের প্রক্রিয়ার পক্ষে একেবারেই নই, যেহেতু 2 লাইন হলেও আমি নিজেও কবিতা লিখে থাকি। পরবর্তীকালে নিশ্চয়ই আমরা এটা জানতে পারবো, কারণ যেহেতু রয়েছেন সৌম্যজিৎ বাবুর কাছ থেকে, যে হেড স্পিচ বিষয়টা কি বা হেড স্পিচ কেন এটাকে বলা হচ্ছে। তবে তার আগে আমি একটু শামীমদার কাছে জেনে নেবো। শামীমদা, ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে কবিতাটি, আপনি কবিতাটি পড়েছেন? হ্যাঁ, পড়েছি। আপনার কি মনে হয় সত্যি ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার মতো কোনো শব্দ চয়ন হয়েছে এই কবিতায়? দেখুন, অংশুমান একটু আগে একটি কথা বললেন যে যখন একটি কবিতা লেখা হয় সেখানে একটা তার বহিরঙ্গের একটা অর্থ থাকে, আর একটা থাকে অন্তরঙ্গের অর্থ থাকে, মগ্ন গঠন বলে একটা বিষয় রয়েছে। এখন যদি আমি ধরে নিই, এখানে ত্রিশূল শব্দটাকে নিয়ে ভয়ঙ্কর রকমের আপত্তি জানিয়েছেন, এটাতে নাকি মহাদেবকে অপমান করা হয়েছে, শিবকে অপমান করা হয়েছে। না, আরো একটি শব্দ নিয়েও আপত্তি রয়েছে, কেন তার পরপরই কন্ডম শব্দটি ব্যবহার করা হয়? কন্ডম শব্দটি আমার মনে হয় অত্যন্ত একটা শ্লীল শব্দ। আমি কন্ডম শব্দটা নিয়ে বলছি না। কন্ডমের সঙ্গে যেহেতু এই শব্দগুলো যুক্ত হয়েছে বলে অনেকেই মনে করছেন যেটি অশ্লীল হয়েছে। এখন প্রশ্ন সেটা হচ্ছে, আমি একটা কবিতা যখন পড়ছি, তখন সেই কবিতাটার ভেতরের যে অর্থাৎ যে অন্তরঙ্গ গঠন, সেখানে কবি কিন্তু আমার আদৌ মনে হয়নি যে ত্রিশূলকে অপমান করতে তিনি চেয়েছেন, বরং তিনি একটা অন্য বার্তা দিতে চেয়েছেন, যে বার্তাটা একেবারেই কবির নিজস্ব, সেটাকে একজন এক এক রকমভাবে অর্থ করতে পারে। এবং ঠিক এইখানটায় একটা বহু স্বরের জায়গা চলে আসে, যেখানে অনেকেই বলছেন যে কবিতার বিষয় যেন সীমা লঙ্ঘন না করে। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটাকে সীমা বলে মনে করছেন, সেটাকে অন্য আরেকজন সীমা বলে নাও মনে করতে পারে, বিশেষত সাহিত্যের ক্ষেত্রে, বিশেষত দর্শনের ক্ষেত্রে, তত্ত্বের ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেক মত থাকাটাই অত্যন্ত স্বাভাবিক। সেখানে আমাকে কেউ বলে দেবে না যে কবিতা তুমি বেসিক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে লিখবে, বা কবিতাতে তুমি এই শব্দ ব্যবহার করতে পারবে না, তা করলে তোমার সীমা লঙ্ঘিত হবে ইত্যাদি। আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। গুরুত্বপূর্ণ একটা কথা শামীম উত্থাপন করেছেন। যেহেতু আমি বললাম যে আমিও 2 লাইন কবিতা লেখার চেষ্টা করি, দেখুন, কবিতা লেখার প্রক্রিয়াটাকেও না একটু বোঝার চেষ্টা করতে হবে। আমরা সেটাকে বাদ দিয়ে একটা কবিতাকে আলোচনা করতে পারি না। ধরুন, একটা কবিতা লেখা হচ্ছে, সাময়িক উত্তেজনাতেও লেখা হতে পারে। তখন কি হয়, মানে আমার তো বারবার এটা হয়েছে, এবং সৃজা তো আমার এতই ঘনিষ্ঠ বন্ধু, আমরা একে অপরকে নিজেদের কবিতা পড়ে শোনাই, সেজন্য ওর সঙ্গেও বারবার এই বিষয় নিয়ে আমার আলোচনা হয়েছে, কথা হয়েছে। ঝড়ের মতো কতগুলো ইমেজ আপনার কাছে আসছে, এবং সেই ইমেজগুলোকে, যেটা উনি বলছিলেন, সেই ইমেজগুলোকে আপনি কি, মানে এটা পলিটিক্যালি কারেক্ট হবে কি কারেক্ট হবে না, এটা ব্যবহার করা উচিত নাকি উচিত না, এত কিছু ভাবার পর একটা কবিতা লেখা কিন্তু অসম্ভব। যে কারণেই আমি ওর সঙ্গে একমত যে বহুস্বরের একটা জায়গা থাকুক না। এই কবিতাটা যদি কারোর মনে হয় যে এটি অত্যন্ত মানে নিচু মানের একটি কবিতা, বা এটা আমার ভাবাবেগকেও আঘাত করেছে, আমি অস্বীকার করছি না, কারোর এটা মনে হতে পারে। সেটার প্রকাশের তো একটা উপায় আছে, বিতর্ক তৈরি করার, উল্টো মত রাখার, মানে নিন্দে করার, আমি বলবো তো একটা স্পেস তো রয়েছে, এবং সেটা তো অনেকে করেওছেন। কিন্তু তারপরেও মামলা, তারপরেও গ্রেপ্তারির জন্য চাপ তৈরি করা, এই যে এই জায়গাগুলোতে আপত্তি এবং নিষিদ্ধ করার আমি বিরুদ্ধে। আমি বারবার বলছি, সেটা একজন অক্ষরকর্মী হিসেবে আমি কখনোই যে কোনো শিল্প সাহিত্যের ধারায় যে কোনো সৃষ্টিকর্মকে নিষিদ্ধ করার বিরুদ্ধে আমার কথা আমি বলবই। শিল্প নিয়ে তর্ক হোক না, তর্কে আপত্তি নেই, বহুস্বর উঠে আসুক না, আপত্তি নেই। তো এই বহুস্বরকে আটকানোর চেষ্টা, সেটা কি কোনোভাবে অসহিষ্ণুতার পরিচয়? তা নিয়ে আলোচনা চলতে থাকবে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
যে কবিতাটি নিয়ে এত বিতর্ক, যে কবিতাটি নিয়ে এত চাপানুতর, সেই অভিশাপ কবিতাটি ফেসবুক মুছে দিয়েছে। কিন্তু নিজের অবস্থানে অনড় শ্রীজাত। তার লেখা থামবে না, কারণ তার মতে লেখা থামলেই কবির মৃত্যু। কি বলেছেন পুরোটা জানার পর, বা ফেসবুকে এই লেখাটা সরিয়ে দিয়েছে এটা জানার পর কি বলেছেন কবি আমাদের, শুনে নিই একবার। ইতিমধ্যেই অনেকে ভাবতে শুরু করেছেন, দেখছি যে পোস্টটি আমিই তুলে নিয়েছি। তাদের জানাই যে প্রথমত এই পোস্ট এবং তার বক্তব্যের পাশে আমি একইভাবে অনড় দাঁড়িয়ে, এটা তুলে নেওয়ার আমার দিক থেকে কোনো প্রশ্নই ওঠে না। আমার অবস্থান এক, পাল্টায়নি। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কাল রাতে আমাকে জানিয়েছেন যে তাঁরা পোস্টটি সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন, কারণ সেটা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডসের আওতার বাইরে। 2017 সালে আসলে আমাদের কত কি করার আছে, কত কিছু হয়নি দেশে, কত পরিকাঠামো এখনও অসম্পূর্ণ পড়ে রয়েছে। আর আগে আমরা একটা কবিতার চুলচেরা বিশ্লেষণ নিয়ে, সেটা কোনো ধর্মীয় অনুভূতিকে আঘাত করলো কিনা সেটা নিয়ে আমরা মামলা করতে বসেছি। তো সভ্যতা যে পিছিয়ে চলছে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। প্রাণঘাতী হুমকিকে উড়িয়ে দেওয়াটা হয়তো মূর্খামি হবে। তার কারণ আমরা দেখেছি যে গত কয়েক বছরে আমাদের দেশে, প্রতিবেশী দেশে দুই ধর্মের মৌলবাদীরা কিভাবে মুক্তমনাদের প্রাণ নিয়েছে। যারা সত্যি কথাটা বলতে চেয়েছেন তাদের মেরে ফেলা হয়েছে। তো সেক্ষেত্রে আমি এবং আমার স্ত্রীও এমনভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন, আমার গোটা পরিবারই এই হুমকির সামনে দাঁড়িয়ে আছে। তো আমি কলকাতা পুলিশের কাছে যাই, সেটা আপনারা সকলেই জানেন, যে তাদের সঙ্গে আমি কথা বলি এবং আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে আমার অভিযোগ দায়ের করি যারা এই ধরনের হুমকি দিচ্ছেন। তো সেক্ষেত্রে কলকাতা পুলিশ খুবই তৎপরতার সঙ্গে গুরুত্ব দিয়ে সেটা দেখেছেন এবং আমার জন্য একটা নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। একটা অন্ধকার যুগ এসেছে যেখানে একজন সাধারণ নাগরিক, কবি তো অনেক পরের কথা, আমি একজন সাধারণ মধ্যবিত্ত বাঙালি, যার বাজার করা কাজ, যার বাসে চেপে কোথাও ঘুরতে যাওয়া কাজ, যার সন্ধ্যেবেলা মুড়ি খেতে বেরোনোটাও একটা কাজ, নেশাও বলতে পারেন। আজকে তার সঙ্গে যদি একজন নিরাপত্তারক্ষী সব জায়গায় যান, তাহলে বৃহত্তম গণতন্ত্রেরই সেটা লজ্জা। সেই লজ্জা আমারও বইকে। এই ছিল কবি শ্রীজাতর আজকের প্রতিক্রিয়া এই পুরো ঘটনার পরে, এবং সেই প্রতিক্রিয়া থেকেই কিছু অংশ আপনাদের আমরা দেখালাম। আমি একটু বাণীব্রতবাবুর কাছে জেনে নিই। বাণীব্রতবাবু, শ্রীজাত একটি কবিতা লিখেছেন, কাউকে বলেননি সেই কবিতায়, কোথাও লেখা নেই যে আমি ত্রিশূল দিয়ে কাউকে খুন করে ফেলবো, কোথাও লেখা নেই যে আমি কাউকে চড় মারবো, কাউকে প্রাণে মেরে দেবো। যদিও ফেসবুক সেটাকে হেট স্পিচ বলছে, এসব কিছু না থাকলেও, কিন্তু তার বদলে তাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে, তার পরিবারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে মেসেঞ্জারে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এবং এমন পরিস্থিতি এখন বাজারে গেলেও পুলিশ নিয়ে যেতে হচ্ছে বাজারে শ্রীজাতকে। কারা করছে এসব? সোশ্যাল মিডিয়া একটা সমুদ্র, সোশ্যাল মিডিয়া একটা আনকন্ট্রোলেবল মিডিয়া। এখানে কে কী লেখে কে কাউকে জিজ্ঞেস করে লেখে না, কিন্তু যে যাই লিখুক না কেন, সভ্যতা, ভদ্রতা এবং আমার নাগরিক হিসেবে যা কর্তব্য, সেই লাইনটাকে ক্রস করে যে যায় সে অপরাধী। এ বিষয়ে কোনো বিতর্ক চলতে পারে না। তাই লক্ষ লক্ষ মানুষ রিয়্যাক্ট করছে, রিয়াকশানের মধ্যে যারা সেই সীমা লঙ্ঘন করছে, সভ্যতা ভদ্রতার সীমা লঙ্ঘন করছে, তাদের অবশ্যই আইনগতভাবে যা করা উচিত তাদের সঙ্গে করা উচিত। আপনারা সকলে সাইবার ল নিয়ে বলছেন আর কি। বিষয়টা সাইবার ল শুধু নয়, ভারতবর্ষে পেনাল কোড আছে, এটা একটা সার্বভৌম দেশ। এখানে কাউকে হুমকি টুমকি দেওয়া যেমন আইনত অপরাধ, কারোর ভাবাবেগকে আঘাত করাও আইনত অপরাধ। ঠিক। আমার আগের যারা আছেন, যদি একটু বিষয়টাকে রাখতে দেন, আমার আগের যারা আছে তারা প্রত্যেকে বলেন কবির এটা এর অন্তর্নিহিত অর্থ আছে, অন্তর্নিহিত অর্থ আছে, ঠিক কথা। প্রথম বিষয় হচ্ছে কবিতার অর্থ কবি যদি না বলে দেন, তাহলে যে কোনো পাঠকের সেটা অর্থ করারও অধিকার আছে। কবি যদি বলে দেন আমার এই কন্টেন্টটার অর্থ এই, তাহলে বড় সুবিধা হয়। কবি বলেন না। দ্বিতীয়ত, শ্রীজাতবাবুর প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো রিয়াকশন আছে, তাতে এই বিষয়টা নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয় যে তিনি ধর্মীয় বিষয়কে কাউন্টার করার জন্যই এটা লিখেছেন।
তিনি স্পোর্টসের বিষয়কে করার জন্য লেখেননি, বা রাস্তায় কোনো ঘটনা যখন ঘটেছে ত্রিশূল শব্দটা ব্যবহার হচ্ছে তাহলে নিশ্চয়ই ধর্ম রয়েছে। ধর্ম এবং ত্রিশূল শব্দটা যখন ব্যবহার হয়েছে তখন একটি ধর্মের বিষয় নিয়েছেন। বিষয় ধর্মকে বা ধর্মীয় পদ্ধতিকে কোনোভাবে কাউন্টার করার অধিকার থাকা বা না থাকা নয়। ত্রিশূলটা কি ধর্মীয় প্রতীক কি একটু জানতে ইচ্ছে করছে। ত্রিশূলটা ধর্মীয় প্রতীক অবশ্যই। আমি ঠিক আছে, আমি জানি না এই ওটা এক মিনিট আমায় বলতে দেবেন। আমি এখানে আসার আগে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষটা উল্টে দেখছিলাম, সেখানে আমি দেখলাম যে শিবের একটি অর্থ হচ্ছে লিঙ্গ, লিঙ্গের একটি অর্থ হচ্ছে জ্ঞান সাধনের হেতু, জ্ঞান সাধনের হেতুর যে 3টি ধর্ম রয়েছে তাকে বলা হচ্ছে ত্রিশূল। দেখুন, এটা হরিচরণ বন্দ্যোপাধ্যায় লেখা আছে। এবং আপনি যদি আমাদের দেশের তন্ত্র সাধনার বই পড়েন বা সাংখ্য দর্শন পড়েন, যেটা কপিল মুনি যে সাংখ্য দর্শনের রচয়িতা, সেখানেও আপনি এই জিনিসগুলোই কিন্তু পাবেন। সেই জন্যই আমি জিজ্ঞেস করলাম যে আমি কোনটাকে মানবো, আপনার কথাটাকে মানবো না কপিল মুনির কথাটাকে মানবো নাকি হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে মানবো? আপনি কার কথা মানবেন সেটা আপনার অবভিয়াসলি আপনার নিজস্ব অধিকার আছে। সমস্যাটা আপনি হচ্ছে যদি যখন একটু বলে দেন, না, পরামর্শ সমস্যাটা দেন। হচ্ছে, আমি বলে দিই বলছি আমার যতটুকু বিষয় আছে আমি বলছি। প্রথম হয়তো যেমন ফেসবুকে লিখি, তখন সাধারণ মানুষের পারসেপশন কোনো একটা বিষয়, সেই বিষয়ের ওপরেই সেটা বিচারাবে, এটা আমার জেনে লেখা উচিত। কপিল মুনি কি বলেছেন সেইটাই ফেসবুকের কন্টেন্ট যিনি পড়ছেন তিনি বোঝেন না। তিনি ত্রিশূল বলতে আমরা হিন্দু ধর্ম কোনো রিলিজিয়াস প্রসেসই না। আমি একটা কথা না বলে পারছি না, যদি 1 মিনিট শোনেন আমার কথা। দেখুন, আমি এবং শামীম আমরা প্রথমেই বলেছি কিন্তু যে যদি কারোর অন্য মত থাকে, যদি কারোর মনে হয় যে আমার ধর্মীয় ভাবাবেগে এটা মানে আহত হয়েছে, আমার ধর্মীয় ভাবাবেগ, সেটার জন্য তো তর্ক চলতে পারে। সেটার জন্য আমরা কি এতটাই অসহিষ্ণু হব যে একজন কবিকে একটি কবিতা লেখার জন্য জেলে পড়ার বন্দোবস্ত করবো? এই প্রশ্নটা কিন্তু আমি রাখছি। না, কোনো প্রশ্নই নেই। তাই তো হচ্ছে, আপনি বলছেন কোনো প্রশ্ন নেই, সেটাই তো হচ্ছে। তর্ক চলুক না, যদি কারোর মনে হয় তর্ক। এবং আপনি বললেন কেন কবির কবিতাকে আলাদা করা? কোন একজন রাজনৈতিক নেতা বক্তব্য রাখছে, তার কি বক্তব্য রাখার অধিকার নেই? কবির কবিতাকে আলাদা করছে একটাই কারণে, তার কারণ আমি নিজে 2 লাইন কবিতা লেখার চেষ্টা করি এবং আমি বুঝি যে সাধারণ জনসভায় বলা একটি বাক্য এবং কবিতায় ব্যবহৃত হওয়া একটি বাক্যের মধ্যে তফাৎ আছে, খুব বড় তফাৎ আছে। এটা আপনি অস্বীকার করতে পারেন না। আপনি নিজে কবিতা লিখে, তাহলে না আমি নিজে বলে না, আমি সবার হয়ে বলছি, যারাই 2 কলম লেখার চেষ্টা করেন তাদের সবার হয়ে বলছি। তাহলে না আপনি আমায় বলতে দিন না, আমি তাদেরকে অসম্মান করছি না। আমি বলছি যে দুটো বক্তব্যের যে লেভেল, সেই লেভেল দুটো আলাদা। মানে এটা যদি শ্রীজাত মুখে বলতেন, কবিতায় না লিখে, তাহলে হয়তো আপনি যে কথাটা বলছেন সেই কথাটা অনেকখানি মানে ভেবে দেখার জায়গা ছিল। আমি আবার বলছি, মনে কষ্ট পাওয়া কি আপনার যে এটাই তো শুনছেন না। এবং কবির কবিতা আপনি কিন্তু এক সারিতে ফেলছেন। আপনি কি ব্যাসদেবের মহাভারত সেটাকে এবং নরেন্দ্র মোদী বা আদিত্যযোগী মাননীয় এই 2 জনের বক্তৃতাকে কি এক সারিতে রাখবেন? কোনো প্রশ্নই নয়। তাহলে আমার বক্তব্য হচ্ছে ওই দুটো বিষয়কে এক করা কি না করা নয়। যখন কোন আমি পাবলিক কন্টেন্ট রাখি, সেই কন্টেন্টে রিঅ্যাকশনের জন্য দায়িত্ব আমার না, তার জন্য বিরুদ্ধ মত তৈরি, বিরুদ্ধ মত দেওয়া হচ্ছে। না, খুনের হুমকি আসছে। আপনি কি বলছেন? খুনের হুমকি যারা দিচ্ছে তাদেরকে জেলে পোড়া হোক, এই নিয়ে কোনো বক্তব্যই নেই। সেইটা বলুন। দেখুন, আপনার সঙ্গে আমার না, বিষয়টা কি বলুন তো, আপনার সঙ্গে আমার মত মিললো না। মাথার দাম ধার্য করা হয়েছে আজ এখানে বসে ধরুন আপনার সঙ্গে অংশুমানদার মত মিললো না, হতেই পারে আপনাদের দুজনের মত মিললো না। আপনি এখান থেকে বেরিয়ে এফআইআর করতে যাবেন না নিশ্চয়ই? সঙ্গে মতটা মিললো, আপনি নিশ্চয়ই বেরিয়ে এফআইআর করতে যাবেন না? না, নিশ্চিতভাবে নয়। তাহলে এক্ষেত্রে কেন? এটাই বলার চেষ্টা করছি। কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে যিনি এফআইআর করছেন, তিনি এফআইআর করছেন, এটা একটা আইনানুগ ব্যবস্থা। ঠিক আছে, তিনি যিনি এফআইআর করেছেন তিনি কিন্তু ওনাকে হুমকি দেননি। আমি এফআইআর করব, আপনি এফআইআর করবেন। অংশুমান বাবু যদি আমার বিরুদ্ধে এফআইআর করেন, না ধরে নিলাম আপনাদের এখানে মতের মিল কিছুতেই হলো না, ফাইন। অংশুমান বাবু যদি আমার বিরুদ্ধে এফআইআর করেন, এটা যাই হোক আমার অধিকারে হস্তক্ষেপ কেন? কারণ এদিকে এফআইআর কে কাউন্টার করার অধিকার তো আমার হাতে আছে। এটা কি না, সে তো নিশ্চয়ই আমি ভদ্র সভ্য জায়গা থেকেই তো আমি বলছি যে দুজনের মতের মিল হলো না। বিভিন্ন জায়গায় হয় না, মাছ কিনতে গিয়ে হয় না বাজারে, খুব স্বাভাবিক। তাই বলে মাছওয়ালা তো গিয়ে এফআইআর করতে পারেন না। এফআইআর করেছেন তার মানে নিশ্চয়ই খুব গুরুতর একটা ব্যাপার। আমি সেই গুরুতর জায়গাটাই বোঝার চেষ্টা করছি। গ্রহণ করা হয়েছে এবং এফআইআর নিয়ে যদি এফআইআর করতে গেলে পুলিশ এফআইআর গ্রহণ করবে? নট নেসেসারিলি নট। এফআইআর করতে গেলে কখনোই না। আমার কন্টেন্ট যদি ভারতবর্ষের সংবিধান বা কন্টেম্পোরারি আইনকে সেই অর্থে ভায়োলেট না করে,
তাহলে এফআইআর না গ্রহণ হতে পারে, তার মধ্যে কোনো অ্যাকশন টেকেন, কোনো বিষয় না আসতে পারে। সাইবার ক্রাইমে যদি কোনো রকম অভিযোগ যায় তাহলে সেই এফআইআর তো পুলিশকে নিতে হবে। তো পুলিশ অ্যাকশন নেবে না যদি তার মধ্যে কোনো বিষয় না থাকে। পুলিশ এফআইআর কি তো নেবে লক্ষ সেটা লক্ষ তো করতে পুলিশের পারে। পরের কথা, সেটা তো পরের কথা। আমি শুধু এটুকুই আপনার কাছে জানতে চাইছিলাম, মানে এরকমটা স্বাভাবিক নয়। আপনিও বলছেন স্বাভাবিক নয়, স্বাভাবিক নয়, কিন্তু এই বিষয়টা এফআইআর এর আওতায় পড়ে কিনা সেটার মধ্যে সেটা তো বিবেচ্য বিষয়। বেশ, আলোচনা এটা চলবে, নিয়ে একটা বিতর্ক ছোট্ট আছে। বিরতির পর ফিরে আসছি এই আলোচনা, সঙ্গে থাকুন। কবিতা মুছে দিয়েছে ফেসবুক, কিন্তু আলোচনা এখনো জারি রয়েছে। আর সেই আলোচনায় চলছে, বিরতির আগে যেমন চলছিল আলোচনা, বিরতির পরেও হেট স্পিচ তকমা দেওয়া হয়েছে অভিশাপ কবিতাটিকে। হেট স্পিচ, ঠিক কি কারণে হেট স্পিচ সেটা একবার সৌম্যজিৎ বাবুর কাছে জেনে নিই। সৌম্যজিৎ বাবু, হেট স্পিচ তকমা দেওয়া হয় কখন, কোন ক্ষেত্রে হেট স্পিচ তকমা দেওয়া হয়, এবং এটা সব দেশের বা সব জাতির বা সব ধরনের আর্থসামাজিক পরিস্থিতি ভেবেই বলছি, সব ধরনের মানুষের ক্ষেত্রে কি এটা একই রকম? হেড স্পিচ বিষয়টা হচ্ছে যে একটা পার্টিকুলার স্পিচ যেখানে হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো গ্রুপকে বিভিন্ন অ্যাট্রিবিউটস আছে, যেমন জেন্ডার আছে, এথনিক আছে, অরিজিন আছে, তার রিলিজিয়ান আছে, প্লাস রেস আছে, ডিসেবিলিটি আছে, সেক্সুয়াল ওরিয়েন্টেশন আছে, এই সংক্রান্ত যদি কোনো রকম হচ্ছে স্পিচ হয় উইচ ইজ অ্যাটাকিং ইন নেচার, সেই ক্ষেত্রে সেটিকে কিন্তু হচ্ছে হেড স্পিচ হিসেবে ধার্য। দিস ইজ আ বেসিক ডেফিনেশন অফ হেড স্পিচ, যেটা সারা পৃথিবীতে সব জায়গাতে হচ্ছে গ্রহণযোগ্য। এখন এই হেড স্পিচ লেজিসলেশন আর ফ্রিডম অফ স্পিচ, এই তিনটে বিষয় নিয়ে হচ্ছে তুমুল বিতর্ক আছে সারা পৃথিবীতেই। যেমন ফ্রিডম অফ স্পিচ একটা পার্ট আছে, তেমন তার সাথে হচ্ছে হেড স্পিচ একটা জায়গা আছে। কোনটা হেড স্পিচ হবে কি হবে না, খুব রিলেটিভ টার্ম এটা। আজকে আমার জন্য যেটা হেড স্পিচ মনে হতে পারে, অপর একজনের জন্য নাও মনে হতে পারে। অথচ দেখা গেল সেই লোকটি হচ্ছে আমারই রিলিজিয়নে বিলং করে, আমারই রেসে বিলং করে, আমারই কাস্টে বিলং করে, কিন্তু তার কাছে সেটা হেড স্পিচ নাও মনে হতে পারে। এই হেড স্পিচের লেজিসলেশন সারা পৃথিবীতে হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে আছে, কারণ ইট ডিপেন্ডস যে কোন দেশের কি ধরনের হচ্ছে কাস্টমস, ইউসেজেস, কিভাবে রিচুয়াল সমস্ত ফলো করে এসছে ধরে ধরে, সেই জায়গাতে দাঁড়িয়ে হচ্ছে। আমাদের এইখানে হচ্ছে যে টপিকটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এটা হেড স্পিচ কিনা, এটা কিন্তু আজকে পুরো জিনিসটা ওরিয়েন্টেড টু পার্টিকুলার সিম্বল, একটা সিম্বলকে নির্ধারণ করে আলোচনাটা হচ্ছে। এখন মুশকিলটা হচ্ছে রিলিজিয়ানের ক্ষেত্রে কোনো সিম্বল তো হচ্ছে ওইভাবে আইনে ট্রেডমার্ক নেওয়া থাকে না, যে হচ্ছে হ্যাঁ এই সিম্বলটা আমার হবে, ওই সিম্বলটা আমার হবে। এইটা তো কোনো জায়গায় আমার মনে হয় না যে হচ্ছে পার্টিকুলারলি আছে। এটা ইয়ার্স আফটার ইয়ার্স, 100 বছর 1000 বছর ধরে যেভাবে চলে এসছে, যে যেটা যেভাবে ব্যবহার করেছে। অনেক রিলিজিয়ন আছে যারা নেচারের অনেক কিছু নিয়ে হচ্ছে তাদের সিম্বলাইজ করে। এবার এই কারোর ক্ষেত্রে কোনো জায়গায় হচ্ছে একটা জায়গায় মনে করা হয় এটা হচ্ছে সিম্বল, কেউ মনে করছে হচ্ছে কেউ হচ্ছে ওটাকে মনে করে অ্যাজ অ্যান ওয়েপন অফ অ্যাসল্ট। আজকে কোনো জায়গায় আমরা দেখেছি এরকম ক্ষেত্রে একরকম, খ্রিস্টানদের জন্য একরকম, হিন্দুদের জন্য, Exactly. জৈনদের জন্য, এক একজনের জন্য আলাদা রকমের, কিন্তু আলাদা। কিন্তু তাহলে এটাই দাঁড়াচ্ছে যে ফেসবুকেরও এটা মনে হয়েছে যে ত্রিশূল একটি ধর্মের সিম্বল, যেটা নিয়ে কোনো রকম কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, এবং সেটা পারিপার্শ্বিক অন্য কোনো রকম কোনো শব্দ এ ও এবং কিন্তু ইত্যাদি কিছুই হয়তো রাখা যাবে না। রাখলে তাহলে সেটা হেড স্পিচ গণ্য হতে পারে। এটা ফেসবুকের সেই জায়গা, ফেসবুকের অ্যাপারেন্টলি যে স্টেপস নেওয়া হয়েছে তাতে তাই মনে হয়। আমার একটা প্রশ্ন এখানে আছে, সেই প্রশ্নটা আমি করতে চাই, যে এটা আপনি ঠিক উত্তর দিতে পারবেন। যে ধরুন আমি একটা প্লেন টানা গদ্যে একটি স্ট্যাটাস দিলাম ফেসবুকে, আর আমি একটি কবিতা লিখলাম, তো কবিতাটাকে কি আমি হেড স্পিচ বলবো? আমি খুব এই গোড়ার কথাটা জানতে চাইছি, আমার জানা নেই এটা, আমি জানতে চাইছি এই কারণে, কারণ আমি বারবার বলছি যে কবিতা একটি কিন্তু মানে ফেসবুক কবিতা আর গদ্য বিচার করতে পারে কিনা, আলাদা করতে পারে কিনা, এই প্রশ্ন। কারণ কবিতার ভাষা আলাদা, কবিতার দাবি আলাদা, কবিতার দাবি আলাদা আছে, তাতে কিছু কিন্তু রিজনেবল রেস্ট্রিকশনস আছে, সেই রেস্ট্রিকশনস গুলোর আওতার মধ্যেও যেতে হবে। না কবিতা কি পড়বে সেটা জানতে চাইছি। ইট হ্যাজ তার কারণ এনি রাইটিং ইন এনি ফর্ম ইজ অ্যান এক্সপ্রেশন অফ ইয়োর স্পিচ, ইন এনি ফর্ম। আমি কবিতা লিখি, গদ্য লিখি, আমি একটা সিম্পল একটা ফ্রেজ লিখি, যেটাই লিখি, ইট ইজ ওয়ান ফর্ম অফ এক্সপ্রেশন, একটাই ফর্ম ফেসবুকের কাছে। সেটা কবিতা হতে পারে, তাতে অন্তর্মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি একটু জটিল প্রশ্ন করছি তাহলে, আর একটু জটিল প্রশ্ন, কারণ পেশাতে আমাকে আবার সাহিত্য পড়াতে হয়। ধরুন নাটক যখন লেখানো হয়, আপনি বলেন যে এনি রাইটিং হচ্ছে যিনি লিখছেন
তার কথা। ধরুন আমাকে নাটক পড়াতে হয়, একটি নাটকে নাট্যকার 20টি 30টি চরিত্র তৈরি করেন, ওই 20টি 30টি চরিত্রের মুখ দিয়ে তিনি যে কথাগুলো বলেন সেই সব কথাগুলো নাট্যকারের কথা। সেখানে সমাজ বিরোধীর কথা থাকে, গুন্ডার কথা এটা- না না না, এখানে এখানে ফেসবুকে নাটকের একটি চরিত্রকে দিয়ে এরকম একটা কথা বলানো হলো, আপনি কি বলবেন যে নাট্যকার এই কথাটি, এই সংলাপটি এই চরিত্রকে দিয়ে বলিয়েছেন, কাজে ওটা নাট্যকারের কথা এবং ওটা হেড স্পিচের আওতায় আসবে? that should not be incitement to an offense। মানে আমি বলতে চাইছি যে দ্যাট কোনো রকম আমাদের দেশের যে আইন আছে, ধরুন হচ্ছে হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টস, প্রভোকিং এনমিটি অ্যামং ক্লাসেস, যা আছে, এই ধরনের যদি কোনো স্টেটমেন্ট যদি ওটা না হয় তাহলে ওটা অফেন্সের আওতায় পড়বে না। কিন্তু যদি এইটাই পড়ে যায় যে মানে কোনো নাটকের কোনো চরিত্র যদি তেড়ে গালাগাল দিয়ে ফেললো কাউকে, একটা তাহলেও সেটা গালাগাল, কিন্তু- it's কারণ একটা চলতি speech কথায় হতে পারে। কিন্তু অনেক স্ক্রিপ্টে থাকে গালাগাল হ্যাঁ, থাকে তো। অনেক মুভিতে আমরা দেখেছি হচ্ছে ওই ভাবেই হয়, সেইভাবে হচ্ছে নবরুণ বাবু যদি নাটক লিখতেন ফেসবুকে, তাহলে হয়তো ফেসবুকে পুরোটাই হেড স্পিচ হয়ে যেত। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। আলোচনার একেবারে শেষ পর্বে একবার শামীমদার কাছে জেনে নেব, একটু আগে যখন বাণীব্রতবাবু বলছিলেন যে ধর্মের কথাই কবি বলতে চেয়েছেন, রাজনীতির কথাই বলতে চেয়েছেন, আর সেই জন্যই ধর্মের প্রতীক হিসেবে ত্রিশূলকে বেছে নিয়েছেন। ত্রিশূল ধর্মের প্রতীক, হিন্দু ধর্মের প্রতীক, তাই কি? আমি একটু আগে বিরতির আগে অংশুমান যে কথাটা বললেন, যে নাটকের চরিত্রের মধ্য দিয়ে নাট্যকার যে কথাগুলো বলতে চান বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে, সেগুলো যেমন সবগুলোই নাট্যকারের কথা নয়। সেখানে হয়তো কেউ বলতেই পারে আমি তোমায় খুন করে ফেলবো, কেউ বলতেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে পারে। তো আমার বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে ত্রিশূল বলি বা চাঁদ তারা বলি, বা মনে করুন আমার এই সবুজ পাঞ্জাবিটার কথা বলি, এখন যদি আমি ধরে নিই যে এইটা আমার সম্পদ, এইটা আমার মানে মানে আমার একান্তই ব্যক্তিগত আমার সম্পদ, একটা ধর্মের প্রতীক, তাহলে তো বলা যাবে না যে চাঁদের কলঙ্ক আছে। সঙ্গে সঙ্গে আমার ভাবাবেগে আঘাত লাগবে, কড়া পড়ে যাবে। তারা নিয়ে আপনি কিচ্ছু বলতে পারবেন না, কারণ চাঁদ তারা তাদের মুসলমানরা ক্লেম করবে, সবুজ রং বিভিন্ন ধর্মের লোকজনরা ক্লেম করবে। ক্রস নিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, এমন কোনো ডাক্তাররা ক্রস ঝুলিয়ে কোথাও যেতে পারবে না, তাকে খ্রিস্টান হতে হবে। এখন প্রতীক বলে আমার মনে হয় না যে এরকম কোনো কিছু রয়েছে। আর একজন কবি যখন সত্যি সত্যি যদি মেনেও নিই কোনো ধর্মীয় প্রতীককে নিয়ে কবিতা লেখেন, আমি মনে করি যে সেই কবি তার কবিতায় যদি সেটা সার্থকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে সেটি ঋষি বাক্য। অংশুমানদার কাছে একটু জেনে নেব। অংশুমানদা, একদম শুধু শেষে এটুকু আপনার কাছে জানতে চাইবো, একজন একটা কবিতা লিখেছেন, ফেসবুকে পোস্ট করেছেন সেই কবিতাটা, তারপর ধরে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, তার ভাবাবেগ, কারো একজনের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে তার জন্য, এবং তারপরে কি হয়েছে নতুন করে আর বলার কোনো দরকার নেই। এই মুহূর্তে কবি একজন নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছেন। আপনি ফেসবুকে কোনো পোস্ট করার আগে কোনো কবিতা আপনার হঠাৎ মাথায় এলো কোনো পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে, সেটা পোস্ট করার আগে আপনি কি দুবার ভাববেন? না, আমি তো দুবার ভাববই না, এবং যে আলোচনার শেষে আমি একেবারেই ভাববো না, সেটা আমি খুব পরিষ্কার করে বলছি। কিন্তু আমি একটি আবেদন রাখছি, সেটি হচ্ছে এটা খুব লজ্জার, মানে নিরাপত্তা রক্ষী নিয়ে একজন কবিকে ঘুরতে হচ্ছে, সেই জায়গা থেকে আমি একটি আবেদন রাখছি। মুখ্যমন্ত্রী একটি ভরসা দিয়েছেন, সেটা শ্রীজাতর কাছেও ভরসা, আমরা যারা শ্রীজাতর বন্ধুবান্ধব আমাদের কাছেও ভরসা, কিন্তু একই সঙ্গে কিন্তু মামলাটা রুজু আছে। আমি আবেদন রাখছি প্রশাসনের কাছে, যে পুলিশ ওকে নিরাপত্তা দিচ্ছেন সেই পুলিশই আবার মামলা করেছে, আমি একটি আবেদন রাখছি যে মামলাটা প্রত্যাহার করা হোক। মামলাটা যদি প্রত্যাহার করা হয় তাহলে বোধহয় ফেসবুক মুছে দিল কি না তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে এই মুহূর্তে একজন কবির বিরুদ্ধে একটি মামলা রুজু করা আছে। মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসের দিকে আমরা তাকিয়ে আছি এবং আমরা আশা করছি যে মামলাটি প্রত্যাহিত হবে। ধন্যবাদ অংশুমানদা, শামীমদাকে ধন্যবাদ জানাবো, এবং অবশ্যই সৌম্যজিৎ বাবু এবং বাণীব্রতবাবুকে ধন্যবাদ জানাবো, গত 1 ঘন্টা আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ দর্শককেও। আপাতত এখানেই শেষ করছি, একটু পরে দেখুন 9টা নিউজ রুম, দেখুন সৌমাদিত্য এবং অমৃতার সঙ্গে।